হ্যালো ভিউয়ার্স, অচিন্ত তরফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 2 পেপারটি রয়েছে, বা তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টার জেনারেল বা পাশে পড়ছো, তোমাদের যে এমডিসি 2 পেপারটি রয়েছে বা MN2 পেপারটি রয়েছে, প্রাচীন বিশ্ব সভ্যতার বিবর্তন, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: কিভাবে আদিম মানুষ তার কৃষি কার্য অর্থাৎ কৃষি কাজ করতে শেখে, বা কৃষি কার্যের যে সূচনা বা তার যে প্রচলন সেটি কিভাবে আবির্ভূত হয়, তার কারণগুলো কি, এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরব। তোমাদের এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া যেসব প্রশ্নের উত্তর এখনো বাকি আছে তা আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আমি সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি আপলোড করে দেবো, বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাই আমার এই চ্যানেলটি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যানেল। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো শুরু করি। বোর্ডে কি আছে লেখা আমরা একবার দেখে নিই। সিইউ বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল সেকেন্ড সেমিস্টার ডিএসসিসি 2 বা MDC2 বা MN2। এখানে প্রশ্ন হচ্ছে মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা পর্বের কারণ, বা কৃষির সূচনা পর্ব কিভাবে হলো মানব সমাজে, মানুষ কিভাবে প্রথম চাষবাস শিখলো, তার যে ইতিহাস, সেই ইতিহাস নিয়েই এই প্রশ্ন। দেখো, অনার্সের ক্ষেত্রে এই প্রশ্নটা 20 নম্বরের জন্য আসতে পারে, আবার পাশে যারা পড়ছো তাদেরও কিন্তু 20 নম্বরের জন্য আসতে পারে, আবার পাশের 10 নম্বরের জন্য আসতে পারে। তাই এটি 20 নম্বর এবং 10 নম্বর। আমি যখন উত্তর নিয়ে অন স্ক্রিনে আলোচনা করব, তখন 20 নম্বরের জন্য কতটুকু করতে হবে, 10 নম্বরের জন্য কতটুকু করতে হবে, একেবারে পার্ট পার্ট করে আমি অ্যান্সারটা তোমাদের সামনে তুলে ধরবো। এখন এই সম্পর্কে 2-4 কথা একটু বলতে হয়। দেখো, পাথরের যুগ অর্থাৎ মানুষ যে প্রাগৈতিহাসিক যুগে বাস করত, সেই যুগে মানুষ বনে জঙ্গলে থাকতো, খাদ্যের তাড়নায় সে বনের পশু শিকার করে তার পেট সে ভরাতো, এবং হাতিয়ার হিসেবে সে পাথর ব্যবহার করত। মানুষ 2.5 লক্ষ বছরেরও বেশি সময় ধরে এই পাথর ব্যবহার করেছে। তাই ঐতিহাসিকরা এই যুগটাকে বলেছে পাথরের যুগ। এখন পাথরের যুগের আবার অনেকটা সময় ধরে চলে, তাই এই যুগটাকে আবার ভাগ করা হয়েছে 3টি ভাগে: প্রাচীন পাথর, মধ্য পাথর এবং নব্য পাথরের যুগে। এর মধ্যে প্রাচীন পাথর এবং মধ্য পাথরের যুগটা বেশিরভাগ সময় ধরে চলে, এবং নব্য পাথরের যুগে এসে মানুষের জীবনে অনেক কিছু পরিবর্তন আসে। মানুষ এই সময় খাদ্য উৎপাদন করতে শেখে, চাষবাস করতে শেখে, আগুনের ব্যবহার শেখে, মানুষ ঘরবাড়ি বানাতে শেখে, মানুষ গ্রাম গড়ে তোলে, সভ্যতা গড়ে তোলে। তো এই যুগে যে এত কিছু পরিবর্তন, এই পরিবর্তনকে ভি গর্ডন চাইল্ড ভাবছেন বিপ্লব, অর্থাৎ তিনি বিপ্লবের সাথে এটাকে তুলনা করে এই যুগটাকে বলেছেন নব্যপ্রস্তর যুগের বিপ্লব। এই নব্যপ্রস্তর যুগেই কিন্তু আদিম মানুষ প্রথম ঠিকঠাক ভাবে কৃষি কাজ করতে শিখেছিল, এবং তারা বিশেষ করে মেয়েরা তারা ঘাসের দানা বা ঘাসের যে বীজ, সেই বীজকে সংগ্রহ করতে গিয়ে তারা সেই বীজ মাটিতে ছড়িয়ে চাষবাস করতে শেখে, ধান গম এগুলো তারা চাষবাস করতে শেখে, এবং মেয়েরাই প্রথম এই চাষবাস আবিষ্কার করেছিল। এখন চাষের ক্ষেত পাহারা দেওয়ার জন্য তারা সেই চাষের ক্ষেতের পাশেই তারা কিন্তু ঘর বাড়ি বানিয়ে সেই জায়গায় তারা বসবাস গড়ে তুললো, এবং তারা সভ্যতার জন্ম দিল। এইভাবে আদিম শিকারী মানুষ, যারা প্রায় 2.5 লক্ষ বছরেরও বেশি সময় তারা খাদ্যের তাড়নায় তারা জঙ্গলে গিয়ে পশু শিকার করে এনে, অর্থাৎ খাদ্য সংগ্রহ করে এনে তারা তাদের জীবিকা নির্বাহ করেছে। বা এমন হয়েছে যে খাদ্যের সন্ধানে তারা বিভিন্ন জায়গায় যাযাবরের মতো ঘুরে বেরিয়েছে, পশুর মতো ঘুরে বেরিয়েছে, অর্থাৎ মানুষ ছিল যাযাবর এবং খাদ্য সংগ্রহকারী। সেই আদিম মানুষ নব্যপ্রস্তর যুগে এসে তারা স্থায়ীভাবে ঘরবাড়ি বানাতে শিখছে এবং খাদ্য উৎপাদন করতে শিখছে, অর্থাৎ এই যুগটাকে আমরা বলি খাদ্য উৎপাদনকারীর যুগ। অর্থাৎ এই যুগে নব্যপ্রস্তর যুগে এসে মানুষ খাদ্য উৎপাদন করতে শিখে, মানুষ ঘরবাড়ি বানাতে শিখে, সভ্যতার জন্ম দিচ্ছে মানুষ। এখন এই কৃষির সূচনা, মানুষ তো 2.5 লক্ষ বছর ধরে বনে জঙ্গলে যাযাবরের মতো জীবন কাটিয়েছে, মানুষ শিকারী মানুষ ছিল, খাদ্য সংগ্রহকারী মানুষ ছিল। তবে তাহলে কিসের তাড়নায়, কিসের প্রয়োজনে মানুষ এই চাষবাস শিখলো, সেটাই কিন্তু আমাদের প্রশ্ন। কিসের তাড়নায়? এক্ষেত্রে ঐতিহাসিকরা, ভূতত্ত্ববিদরা, আবহবিদরা, এবং ইতিহাসবিদরা বিভিন্ন কারণ তুলে ধরেছেন এই মানুষের চাষবাস আবিষ্কারের পিছনে
কারণ বা তার যে তাগিদটা কি, কোন প্রয়োজনের প্রেক্ষাপটে এই চাষবাস শিখলো, তার একাধিক কারণ উল্লেখ করেছেন। এখানে আমরা 4টি কারণ মেনশন করব। দেখো 1 2 3 4। এর মধ্যে প্রথম যে কারণটি আছে আবহাওয়ার পরিবর্তন, অর্থাৎ এখানে বলা হচ্ছে জলবায়ু সংকট তত্ত্ব। দেখো ভি গর্ডন চাইল্ড, যিনি এই নব্যপ্রস্তর যুগকে বিপ্লবের সাথে তুলনা করেছেন, তিনি বলছেন প্লিস্টোসিন যুগ এবং হলোসিন যুগ, এই যে দুটি যুগ মানব সভ্যতার ইতিহাসে, এই যুগের মাঝে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটে এবং তাপমাত্রা বেড়ে যায়, ফলে বরফ গলতে শুরু করে এবং এই বরফ গলতে শুরু করলে আবহাওয়া রুক্ষ, শুষ্ক এবং উষ্ণ হয়ে ওঠে। এই আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারেনি এই আদিম শিকারী মানুষ। তখন তারা কোনো জলাশয়ের পাশে, কোনো হ্রদ বা নদী বা জলাশয়ের পাশে তারা একটা জায়গায় মানে নির্দিষ্টভাবে থাকার জন্য তারা সেই জায়গায় ঘরবাড়ি বানায় এবং সেই জায়গায় তারা কিভাবে মানিয়ে নিতে পারে সেই জায়গার সাথে, সেই এনভায়রনমেন্টের সাথে সেই পরীক্ষা নিরীক্ষা শুরু করে এবং মানুষ নতুন করে তাদের খাদ্য, গাছপালা, পশু পাখি এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে। এই ভাবনা চিন্তার তাগিদ থেকেই কিন্তু কৃষি কাজের সূচনা হয়। এই তত্ত্বটি বলছেন ভি গর্ডন চাইল্ড তার 1936 সালে প্রকাশিত ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থে। অর্থাৎ তিনি এখানে জলবায়ু সংকট তত্ত্বের কথা বলেছেন। জলবায়ু সংকট অর্থাৎ আবহাওয়ার রুক্ষ হওয়ার কারণে, প্রাকৃতিক আবহাওয়ার পরিবর্তনের কারণে মানুষ, আদিম শিকারী মানুষ সেই আবহাওয়ার সাথে মানিয়ে নিতে না পারায় তারা কোনো জলাশয়ের পাশে গিয়ে সেই জায়গায় পাকাপাকি ভাবে থাকার বন্দোবস্ত করার চিন্তা ভাবনা করে এবং মানুষের যে খাদ্য, পশু বা গাছপালা এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার ভিতর দিয়েই মানুষ এই চাষবাস শেখে, অর্থাৎ কৃষি কাজের প্রচলন করে। 2 নম্বর পয়েন্টে দেখো কি বলা হচ্ছে, অর্থাৎ কারণে কি বলা হচ্ছে, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ বলতে এই সময় আদিম মানুষের মধ্যে জনসংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যায়। এই বর্ধিত জনসংখ্যা বাড়ার ফলে কিন্তু সমস্যা দেখা দিয়েছিল। আগে জঙ্গলে যে মানুষ থাকতো, পশু পাখির সাথে একসাথে এক জঙ্গলের ভিতরে থাকতো, সেখানে মানুষ যখন তার খাদ্যের তাড়নায় পশু শিকার করে খেত এবং এই পশু এবং মানুষ অর্থাৎ খাদ্য এবং খাদক এর মধ্যে একটা ভারসাম্য ছিল। কিন্তু এই অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের খাদ্যের কিন্তু একটা সংকট দেখা দেয় এবং যথেষ্ট পরিমাণে যে পশু শিকার করতে পারে না, অর্থাৎ খাদ্যের একটা ঘাটতি তৈরি হয়ে যায়। তাহলে খাদ্যের ঘাটতি মেটানো যায় কিভাবে, অর্থাৎ এই নিয়ে কিন্তু মানুষ গবেষণা শুরু করে। মানুষ মানে এই আদিম মানুষ তারা ভাবনা চিন্তা করতে থাকে যে কিভাবে খাদ্যের সংস্থান করা যায়, এই বর্ধিত জনসংখ্যার রুজি রুটি কিভাবে মেটানো যায়। সেই তাগিদ থেকেই কিন্তু কৃষি কাজের সূচনা হচ্ছে বলে এমনটাই মনে করছেন লিউইস বিনফোর্ড এবং মার্ক কোহেন। মার্ক কোহেনের একটি গ্রন্থ আছে দ্য ফুড ক্রাইসিস ইন প্রি হিস্ট্রি, অর্থাৎ প্রাক ঐতিহাসিক যুগের যে খাদ্য সংকট, এর উপরে তিনি একটা গ্রন্থ লিখছেন এবং এই গ্রন্থে তিনি এই ক্রমবর্ধমান জনসংখ্যার কথা বারবার করে বলছেন। তিনি বলছেন যে জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে এই বাড়তি জনসংখ্যার খাদ্যের সংস্থান করতে গিয়ে মানুষ নতুন করে তাদের খাদ্য নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে এবং সেই ভাবনার ভিতর দিয়ে মানুষ চাষবাসের সূচনা করে। তাহলে এটি ছিল 2 নম্বর কারণ, মানে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ। এরপরে 3 নম্বর দেখো রয়েছে সামাজিক অবস্থান। সামাজিক অবস্থান বলতে আগে মানুষ দলবদ্ধভাবে থাকতো, পশু শিকার করে এনে সেই পশুর মাংস সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হতো। কিন্তু আস্তে আস্তে এই ব্যবস্থাটা কিন্তু আর থাকে না। মানুষের এই যে সবার মধ্যে ভাগ করে নেওয়া পশুর মাংস, এই ব্যবস্থার অবসান ঘটে। এই সময় ব্যক্তিগতভাবে খাদ্য সংগ্রহ করা বা ব্যক্তিগত সম্পদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করার বিষয়টি মাথাচাড়া দিয়ে ওঠে। অর্থাৎ মানুষের মধ্যে তখন ব্যক্তিগতভাবে কে কত পশু শিকার করতে পারে, কে কত ব্যক্তিগতভাবে সম্পদ সংগ্রহ করতে পারে, সেটার যে একটা প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা শুরু হয়ে যায়। অর্থাৎ সামাজিক অবস্থানের ক্ষেত্রে পরিবর্তন আসছে। আগে দলবদ্ধভাবে ছিল, একসাথে পশু শিকার করতো, একসাথে ভাগ বটরা করে নিত, কিন্তু এখন আর সেইভাবে কিন্তু ভাগ বটরা করছে না। এখন ব্যক্তিগত পর্যায়ে মানে পশু শিকার করা হচ্ছে এবং একটা প্রতিযোগিতায় একটা কম্পিটিশন তৈরি হচ্ছে, যে কম্পিটিশনের ভিতর দিয়ে মানুষ খাদ্য কিভাবে
সংগ্রহ করা যায়, কিভাবে খাদ্যের সংস্থান করা যায়, কিভাবে ব্যক্তিগতভাবে সম্পদ তৈরি করা যায়, এই রকম ভাবনা চিন্তা মানুষের মধ্যে আসে। মানুষের মধ্যে সেই ভাবনা চিন্তার তাগিদ থেকে মানুষ এই কৃষি কাজের সূচনা ঘটায়। অর্থাৎ ব্যক্তিগতভাবে কতটা ভালো থাকা যায়, কিভাবে খাদ্য সংগ্রহকে সুনিশ্চিত করা যায়, সেই তাগিদ থেকে মানুষ এই খাদ্য উৎপাদন করতে শেখে, অর্থাৎ কৃষি কাজ করতে শেখে। এমনটাই মনে করছেন এখানে বারবারা বেল্ডার এবং ব্রায়ান হেডেন। এই বারবারা বেল্ডার এবং ব্রায়ান হেডেন এই দুইজন ঐতিহাসিক, তারা কিন্তু এই সামাজিক পরিবর্তন, অর্থাৎ এই যে দলবদ্ধভাবে থাকা এবং সেই জায়গা থেকে বেরিয়ে এসে ব্যক্তিগতভাবে সম্পদ সংগ্রহ করার যে তাগিদ, সেই তাগিদের উপরে জোর দিয়ে, অর্থাৎ সামাজিক অবস্থানের উপরে জোর দিয়ে তারা কৃষি কাজের সূচনার কারণ ব্যাখ্যা করেছেন। এরপরে দেখো শেষ যে কারণটি আছে এখানে, সাংস্কৃতিক এবং বৌদ্ধিক বিকাশ। বৌদ্ধিক বিকাশ মানে মানুষের বুদ্ধির বিকাশ। এটা আমরা জানি, মানুষের আদিমকাল থেকে, মানুষের জন্মের পর থেকে মানুষের মধ্যে কিন্তু বুদ্ধি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, মানুষ আস্তে আস্তে তাকে ডেভেলপ করতে শেখে, অর্থাৎ বুদ্ধির কিন্তু বিকাশ চলতেই থাকে। তাদের যে সাংস্কৃতিক কার্যকলাপ, এর আগে আমরা মধ্যপ্রস্তর যুগে দেখেছি মানুষের সাংস্কৃতিক কার্যাবলী, অর্থাৎ সেই সময় মানুষ গুহার দেওয়ালে ছবি এঁকেছে, মানুষ চিত্রাঙ্কন করতে শিখেছে, মানুষের গলা থেকে স্বর নির্গত হচ্ছে, মানুষ আওয়াজ বা বিভিন্ন ভাষার মাধ্যমে মানুষের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি হচ্ছে। অর্থাৎ এই যে সাংস্কৃতিক ডেভেলপমেন্ট, সেটা কিন্তু জারি আছে, এবং পাশাপাশি মানুষের এই বৌদ্ধিক চিন্তা ভাবনা, সেটিও কিন্তু এগিয়ে চলেছে। এই এগিয়ে যাওয়ার কে কেন্দ্র করে, অর্থাৎ মানুষের এই বৌদ্ধিক বিকাশের সূত্র ধরে মানুষ এই সময় পরীক্ষা নিরীক্ষা করতে থাকে, কিভাবে খাদ্যের সংস্থানকে আরো বেশি সুনিশ্চিত করা যায়, আরো কিভাবে নির্ভরযোগ্য করে তোলা যায়। সেই প্রয়োজনের তাগিদ থেকে মানুষ কৃষি কাজ শেখে এবং কৃষির সূচনা ঘটায়। এমনটাই মনে করছেন রবার্ট ব্রেইডউড এবং লিন্ডা ব্রেইডউড। রবার্ট ব্রেইডউড এবং লিন্ডা ব্রেইডউড কিন্তু মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনার কারণ হিসেবে তারা এই সাংস্কৃতিক এবং মানুষের যে বৌদ্ধিক বিকাশ, সেই বিকাশের উপর জোর দিচ্ছেন। অর্থাৎ তারা বলছেন যে মানুষ যে আদিমকাল থেকে মানুষের যে ডেভেলপ হতে হতে আসছে, মানুষের ক্রমান্নতি হতে হতে আসছে, তারই একটি ফল ছিল এই কৃষির সূচনা। কৃষির সূচনা একদিন না একদিন হতোই। মানুষ যেভাবে তার বুদ্ধির পরিচয় দিতে দিতে এগিয়ে আসছিল সভ্যতার পথে, সেইভাবে মানুষ একদিন কিন্তু কৃষি কাজের জন্ম দিতই, এবং একদিন তারা দিয়েছে। কখন দিয়েছে? নব্যপ্রস্তর যুগে, অর্থাৎ 8000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে, নরওয়ে অঞ্চলে এবং পশ্চিম ইউরোপের বিভিন্ন অঞ্চলে এই আদিম মানুষেরা তারা কৃষি কাজের সূচনা ঘটায়। এক্ষেত্রে আমরা ভি গর্ডন চাইল্ডের বক্তব্যকে প্রাণিধান মনে করব, কারণ তিনি বলতে চাইছেন যে নব্যপ্রস্তর যুগে প্রধান বৈশিষ্ট্য যেটি রয়েছে সেটি হচ্ছে উন্নত হাতিয়ার। অর্থাৎ এই সময় মানুষ উন্নত তীক্ষ্ণ ধারালো যুক্ত অস্ত্র, পাথরের হাতিয়ার তৈরি করে, এবং এই হাতিয়ার দিয়ে তারা মাটি খোঁড়ার কাজ করতে পারে। অর্থাৎ এই সময় তারা একটা বিশেষ ধরনের নিড়ানি, মাটি খোঁড়ার যে নিড়ানি হয়, সেই নিড়ানি তারা আবিষ্কার করে, এবং এই নিড়ানির সাহায্যে তারা জমিকে কর্ষণ করে, মাটি খোঁড়ার কাজ করে, এবং মাটি খুঁড়ে সেই কর্ষণযোগ্য মাটি জমিতে তারা বীজ বুনে তারা কৃষি কাজের সূচনা ঘটায়, এবং উন্নত ধরনের অস্ত্র আবিষ্কার করে, বিশেষ করে জাতা, শস্য পেশাই করার যে জাতা, সেই জাতা আবিষ্কার করে কৃষি কাজের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। অর্থাৎ ভি গর্ডন চাইল্ড যে এখানে নব্যপ্রস্তর যুগকে বিপ্লবের সাথে তুলনা করেছেন, তার প্রথম যুক্তি কিন্তু কৃষিকাজ। কেন কৃষিকাজের সূচনা হচ্ছে না, উন্নত ধরনের হাতিয়ারের সাহায্যে মানুষ জমিকে কর্ষণ করে বীজ বপন করে তারা কৃষিকাজের সূচনা করছে, এবং কৃষিকাজের যে ক্ষেত, সেই ক্ষেতে জমিতে জল দেওয়ার জন্য তারা নদীর ধারে তারা এই কৃষি ক্ষেত্রগুলো গড়ে তুলছে, এবং সেই জমিকে পাহারা দেওয়ার জন্য তারা সেই জায়গায় ঘরবাড়ি বানিয়ে তারা সেখানে গ্রাম গড়ে তুলছে, এবং সভ্যতার ইতিহাসে তারা সভ্যতা গড়ে তুলছে। এবং এই আদিম মানুষ যখন খাদ্য উৎপাদন করতে শিখছে, তখন মানুষ তার যে যাযাবর বৃত্তি, মানুষ যে আগে খাদ্য সংগ্রহকারী ছিল,
সেই 2.5 লক্ষ বছরের সেই অভ্যাসকে মানুষ ত্যাগ করে মানুষ এখন ঘরবাড়ি বানিয়ে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হচ্ছে। এইভাবে সভ্যতার ইতিহাসে কৃষিকাজের সূচনা হয় এবং এই কৃষিকাজের সূচনার পিছনে এই যে 4টি কারণ, মূলত এই 4টি কারণকে আলোচনা করতে হবে। তোমরা যদি 10 নম্বরের জন্য এই প্রশ্নটি রেডি করো তাহলে মানে পাশের জেনারেলে তোমরা যারা আছো তোমাদের কিন্তু এই 4টি পয়েন্টের উপরে 4টি প্যারা করে এই বিষয়টাকে আলোচনা করতে হবে এবং প্রথমে একটা ভূমিকা, শেষে একটা উপসংহার লিখতে হবে। আর যদি 20 নম্বরের অ্যান্সার হয় তাহলে সেক্ষেত্রে এই 4টি পয়েন্টের উপরে আলোচনা করার পাশাপাশি নব্যপ্রস্তর যুগেও যে সব পরিবর্তনগুলো আসছে কৃষি কাজের ক্ষেত্রে, একাধিক পরিবর্তন আসছে, কৃষিকাজ অনেক বেশি ডেভেলপ হচ্ছে এই যুগে, সেই সব বিষয়গুলোকে কিন্তু তুলে ধরতে হবে এর পাশাপাশি। তখনই 20 নম্বরের অ্যান্সার অর্থাৎ 1000 ওয়ার্ডের যে নোট সেটি কমপ্লিট হবে। তো এই ছিল মোটামুটি একটা বেসিক ধারণা যে কৃষিকাজের সূচনার জন্য এই 4টি কারণকে উল্লেখ করছেন বিভিন্ন ঐতিহাসিকেরা এবং পাশাপাশি নব্যপ্রস্তর যুগের যে উন্নত হাতিয়ার, সেই হাতিয়ারের সাহায্যে কৃষিকাজকে আরো বেশি ত্বরান্বিত করা গিয়েছিল, আরো বেশি উৎপাদনকে বাড়ানো গিয়েছিল। তাই এই যুগটাকে বিপ্লবের সাথে তুলনা করছেন ভি গর্ডন চাইল্ড। তাই এই বিষয়টার মোটামুটি একটা ধারণা তোমাদের দেওয়া হলো। এখন এর যে উত্তর, প্রপার এর যে উত্তর 10 নম্বর এবং 20 নম্বরের উত্তর, সেই উত্তরটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স জেনারেল, সেকেন্ড সেমিস্টার, DSCC2, MDC2, MN2। মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? প্রশ্নমান 20 অথবা 10। তো দেখো এখানে আমি বলে দেবো যে কতটা 10 নম্বরের কোন জায়গায় তোমাদেরকে লিখতে হবে এবং 20 নম্বরের জন্য পুরো নোটসটাই লিখতে হবে। তা দেখো উত্তরটি তোমরা এইভাবে লিখবে: কিসের তাড়নায় বা কি প্রয়োজনে মানুষ শিকারী সংগ্রাহক জীবন পরিত্যাগ করে কৃষিকাজ ও পশুপালনে লিপ্ত হয় তা নিয়ে পুরাতাত্ত্বিক ও প্রাক ইতিহাসবিদদের মধ্যে বিস্তর মতপার্থক্য আছে। কেউ আবহাওয়ার পরিবর্তনকে এর মুখ্য কারণ হিসেবে উল্লেখ করেছেন। কারো মতে বর্ধিত জনসংখ্যার চাপ এই পরিবর্তন আনতে মানুষকে বাধ্য করেছিল। অপর একদল পণ্ডিত আবার সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে ব্যাখ্যা করেছেন। কোনো কোনো তত্ত্বে একটি বিষয়ের উপর ভিত্তি করে কৃষি ও পশুপালনের সূচনা বিশ্লেষণ করা হয়েছে। কোনো তত্ত্বে আবার বলা হয়েছে এই পরিবর্তন নানা ঘটনা বিন্যাসের ক্রমপুঞ্জিত পরিণতি। পরের প্যারা দেখো: যে সমস্ত পুরাতাত্ত্বিক আবহাওয়ার পরিবর্তনকে কৃষির সূচনার কারণ হিসেবে উল্লেখ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম ভি গর্ডন চাইল্ড। ভি গর্ডন চাইল্ড তার ম্যান মেক্স হিমসেলফ 1936 গ্রন্থে জোরের সঙ্গে বলেছেন প্লিস্টোসিন পরবর্তীকালে হলোসিন যুগের প্রারম্ভিক পর্বে বরফ গলে যাওয়ার পরিপ্রেক্ষিতে আবহাওয়া উষ্ণতর ও শুষ্কতর হয়েছিল। এই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারেনি শিকারী সংগ্রাহকরা, ফলে মানুষ ও পশু উভয়ই তাদের ঐতিহ্যগত বসতি পরিত্যাগ করে নিকট প্রাচ্যের মতো জলাধার সমৃদ্ধ অঞ্চলের দিকে অভিবাসন শুরু করে, মানে সেই দিকে তারা এগিয়ে আসতে থাকে। নতুন ভোজ্য সম্পদের অনুসন্ধানে মানুষ গাছপালা ও পশু নিয়ে নতুন করে অনুসন্ধান শুরু করে। এই তত্ত্ব জলবায়ু সংকট তত্ত্ব বা ক্লাইমেট ক্রাইসিস থিওরি নামে পরিচিত। এই তত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবক্তা গর্ডন চাইল্ড। এরপরে দেখো পরের প্যারা: যারা কৃষির আগমনের কারণ অনুসন্ধানে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপের উল্লেখ করেছেন তাদের মধ্যে লিউইস বিনফোর্ড এর নাম উল্লেখযোগ্য। তিনি বলেছেন কৃষির আগমনের আগে শিকারী সংগ্রাহকরা তাদের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে এক ভারসাম্য বজায় রেখেছিল। এই ভারসাম্য বজায় রেখেই তারা বন্য গাছপালা ও পশু তাদের খাদ্য হিসেবে গ্রহণ করত। কিন্তু ক্রমে এই ভারসাম্য নষ্ট হয়। ভারসাম্য নষ্ট হওয়ার কারণ হয় প্রাকৃতিক পরিবেশের দ্রুত পরিবর্তন, নয়তো জনসংখ্যার পরিবর্তন, ডেমোগ্রাফিক চেঞ্জ। বিনফোর্ডের মতে সে সময় নিকট প্রাচ্যের আবহাওয়া ও প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় না। মানে ভি গর্ডন যে পরিবর্তনের কথা বলছিলেন প্রাকৃতিক পরিবর্তন, তার বিরোধিতা করছেন বিনফোর্ড, বলছে এরকম কোনো পরিবর্তনের প্রমাণ পাওয়া যায় না। জনসংখ্যাগত পরিবর্তনই কৃষির উৎপত্তির কারণ। বর্ধিত জনসংখ্যার উদার পূর্তির জন্যই চাষবাসের প্রয়োজন দেখা দিয়েছিল। তবে গর্ডন চাইল্ড কিন্তু জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। তিনি তার ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থে দ্ব্যর্থহীন ভাষায় মন্তব্য করেছেন জনসংখ্যার আশানুরূপ বৃদ্ধি
ঘটেছিল এ বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে মার্ক কোহেন তার দ্য ফুড ক্রাইসিস ইন প্রি হিস্ট্রি, ওভার পপুলেশন অ্যান্ড দ্য অরিজিন অফ এগ্রিকালচার 1977 গ্রন্থে জনস্ফীতিকে মানে জনসংখ্যার বেড়ে যাওয়াকে কৃষির সূচনার মুখ্য কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিশেষত নিকট প্রাচ্যে চীন, দক্ষিণ পূর্ব এশিয়া ও 2 আমেরিকান মহাদেশে তুষার যুগের অবসানের পর বিপুল হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল। শিকার ও সংগ্রহ এই বর্ধিত সংখ্যক মানুষের জীবন ধারণের জন্য যথেষ্ট ছিল না, তাই মানুষ কৃষির মাধ্যমে খাদ্য উৎপাদনে উৎসাহী হয়েছিল। এরপরে দেখো আবার অনেকে কৃষির সূচনার জন্য সামাজিক অবস্থানের উপর গুরুত্ব আরোপ করেছেন। বারবারা বেল্ডার, ব্রায়ান হেডেন প্রমুখ প্রাক ইতিহাসবিদ কৃষির আগমনের কারণ হিসেবে জনস্ফীতিকে গুরুত্ব দিতে নারাজ। তাদের মতে সামাজিক সংগঠনের পরিবর্তন নব্যপ্রস্তর যুগের মানুষকে কৃষির প্রতি আকৃষ্ট করেছিল। শিকার সংগ্রহের যুগে সংগৃহীত খাদ্য সকলের মধ্যে ভাগ করে দেওয়া হতো, ফলে অতিরিক্ত প্রাপ্তির প্রতি উৎসাহ তেমন ছিল না। কিন্তু ক্রমে খাদ্য ভাগ করে নেওয়ার রীতি বন্ধ হয়ে যায়। তখন কিন্তু ব্যক্তি শ্রম ও সম্পদের উপর নিজের নিয়ন্ত্রণ সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়। সেখান থেকেই কৃষির সূচনা ও বিকাশ। পরের প্যারা দেখো, কৃষির সূচনা প্রসঙ্গে আরেকটি তাৎপর্যপূর্ণ মত হলো প্লিস্টোসিন পরবর্তী পর্বে মানুষের সাংস্কৃতিক ও বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গতি রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষণীয় হয়ে ওঠে। কৃষির আবিষ্কার ছিল সেই পরিবর্তনেরই অবিচ্ছেদ্য অঙ্গ। রবার্ট ব্রেইডউড ও লিন্ডা ব্রেইডউড 1980-র দশকে ইরানের কুর্দিশ পার্বত্য ভূমিতে অর্থাৎ নব্যপ্রস্তরীয় জার্ম অঞ্চলে দীর্ঘদিন ধরে ক্ষেত্র সমীক্ষা চালান। তাদের শ্রমনিষ্ঠ গবেষণার উপর ভিত্তি করে তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে সে সময় বৃষ্টিপাতের আঞ্চলিক বন্টনের কিছু তারতম্য ছাড়া আবহাওয়ার বিপর্যয় সৃষ্টিকারী কোনো পরিবর্তন ঘটেনি। তাদের মধ্যে জনস্ফীতির বিষয়টিও তেমন তাৎপর্যপূর্ণ ছিল না। মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্য ও দক্ষতা তৎকালীন অর্থনৈতিক পরিবর্তনের পথ প্রশস্ত করেছিল। তারা আরও বলেন, সে সময় সাংস্কৃতিক বিকাশ নতুন নতুন উদ্ভাবন ও পরীক্ষা নিরীক্ষার প্রতি মানুষের আগ্রহ বাড়িয়ে তুলেছিল। এই আগ্রহ থেকেই তারা কেন্দ্রীয় অঞ্চল নিউক্লিয়ার জোনগুলিতে ভোজ্য উদ্ভিদের চাষাবাদ ও পশুপালনের উপযোগিতা উপলব্ধি করে। দেখো, এই পর্যন্ত যদি তোমরা 10 নম্বরের জন্য পড়ো তাহলে এই পর্যন্ত কিন্তু তোমরা করবে, এর একটুও বেশি নয়। এই পর্যন্ত আমি 10 নম্বরের অ্যান্সার বললাম। এবার 20 নম্বরের অ্যান্সারের জন্য কিন্তু আরও একটু লিখতে হবে, সেটুকু আমি পরে বলছি। মানে অর্থাৎ 20 নম্বরের পুরো নোটসটাই কিন্তু তোমাদেরকে লিখতে হবে। ব্রিটিশ বিজ্ঞানী জন লুবক তার অ্যান্টিকুইটি অফ ম্যান 1865 গ্রন্থে প্রথম নব্যপ্রস্তর নিওলিথিক কথাটি ব্যবহার করেন। নব্যপ্রস্তর বা নিওলিথিক কথাটি এসেছিল নিও বা নব্য এবং লিথিক বা স্টোন বা প্রস্তর কথা দুটি থেকে। নব্যপ্রস্তর যুগে পাথরকে শান দিয়ে ধারালো ও মসৃণ করা হয়েছিল। এই ধারালো মসৃণ হাতিয়ার প্লিস্টোসিন পরবর্তী পর্বে মানুষকে খাদ্য উৎপাদনে সাহায্য করেছিল। তাই নব্যপ্রস্তর যুগ কৃষির সূচনার যুগ হিসেবে চিহ্নিত। আবার একই সময় মানুষ কর্তৃক বিশেষ ধরনের শান্ত পশুপালন হয়ে ওঠে অর্থনৈতিক কর্মকাণ্ডের এক অবিচ্ছেদ্য অঙ্গ। প্রকৃতপক্ষে কৃষিকাজের সূচনা ও নগর গড়ে ওঠার মধ্যবর্তী পর্যায়ে মানুষের বিবর্তনের ইতিহাসে নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক এজ নামে পরিচিত। এই যুগের সময়কাল মোটামুটি 8000 থেকে খ্রিস্টপূর্ব থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। মানে এখানে নব্যপ্রস্তর যুগের উপরে কিন্তু একটু লিখতে হচ্ছে, কারণ নব্যপ্রস্তর যুগেই কৃষিকাজের প্রকৃত সূচনা হয় এবং অনেক ডেভেলপ করে কৃষিকাজ। পরের প্যারা দেখো, দুটি দিক দিয়ে নব্যপ্রস্তর যুগ গুরুত্বপূর্ণ, কৃষিকাজের সূচনা ও পশুপালন। এই যুগ সম্পর্কে অন্যতম শ্রেষ্ঠ পুরাতাত্ত্বিক গর্ডন চাইল্ড তার হোয়াট হ্যাপেন্ড ইন হিস্ট্রি 1942 গ্রন্থে সুচিন্তিত মন্তব্য করেছেন। অর্থনৈতিক ও বিজ্ঞান ভিত্তিক বিপ্লব বর্বরতার অচলাবস্থা থেকে মুক্তি দিয়ে মানুষকে প্রকৃতির উপর নির্ভরশীল হওয়ার পরিবর্তে প্রকৃতির সক্রিয় অংশীদার করে তুলেছিল। পুরাপ্রস্তর যুগের অন্তিম লগ্নে পুরুষরা যখন শিকার করত তখন মেয়েরা খাদ্যের জন্য বুনো ঘাসের বীজ সংগ্রহ করত। এই বুনো ঘাসের বীজ থেকে উত্তরাধিকার সূত্রে এসেছিল গম ও যব। এরকম বীজ উপযুক্তভাবে বপন করে জমিকে আবাদি জমি করে তোলার জন্য সুচিন্তিতভাবে চূড়ান্ত পদক্ষেপ গৃহীত হয়েছিল। খাদ্যের যোগান বৃদ্ধির জন্যই নব্যপ্রস্তর যুগে সাধারণ জমিকে আবাদি জমিতে পরিণত করার দরকার পড়েছিল। জমিকে আবাদি করার জন্য প্রয়োজন ছিল উৎকৃষ্ট মানের হাতিয়ার, অর্থাৎ নব্যপ্রস্তর যুগের উন্নত হাতিয়ার দিয়েই কিন্তু জমিকে আবাদযোগ্য করা হয় এবং সেখানে বীজ বুনে চাষবাস শুরু হয়। এর পরের প্যারা দেখো, এটি শেষ প্যারা।
গর্ডন চাইল্ড তার ম্যান মেক্স হিমসেলফ 1936 গ্রন্থে নব্যপ্রস্তর যুগের উৎকৃষ্ট হাতিয়ার নির্মাণ প্রক্রিয়ার কথা উল্লেখ করেছেন। এই সময় পাথর দিয়ে পাথর ঘষে প্রস্তর নির্মিত হাতিয়ারকে আরো ধারালো ও মসৃণ করা হয়েছিল। নতুন ধরনের হাতিয়ার মানুষের বস্তুগত জীবনে তাৎপর্যপূর্ণ পরিবর্তন নিয়ে এলো। প্রস্তর নির্মিত ধারালো কুঠার দিয়ে গাছ কাটা ও বনজঙ্গল পরিষ্কার করা হতো। মসৃণ ও ধারালো পাথর দিয়ে এক ধরনের আদিম নিড়ানি তৈরি করা হয়েছিল। এই নিড়ানি দিয়ে মাটি নরম করে তাকে বীজ বপনের উপযুক্ত করা হয়। তাছাড়া এই সময় ধারালো অগ্রভাগ বিশিষ্ট বর্ষা ও তীর তৈরি হয়েছিল। শস্য গুঁড়ো করার জন্য হামানদিস্তার আবিষ্কারও এই যুগে। গর্ডন চাইল্ড নব্যপ্রস্তর যুগের 4টি বৈশিষ্ট্যের উল্লেখ করেছিলেন। ক কৃষিকাজের সূচনা, খ পশুপালন, গ মৃৎশিল্পের সূচনা ও বিকাশ এবং ঘ শস্য পেষণের জন্য প্রস্তর নির্মিত মসৃণ হাতিয়ারের আবিষ্কার। শস্য কাটা ও গুঁড়ো করার জন্য নির্মিত নিপুণ হাতিয়ার খাদ্য প্রক্রিয়াকরণের সাক্ষ্য বহন করে। মৃৎশিল্পের বিকাশ খাদ্যবস্তু সঞ্চয় ও রন্ধনের ইঙ্গিতবাহী। পুরাতাত্ত্বিক অনুসন্ধানের ফলে সাম্প্রতিককালে জানা গেছে যে কেবল নিকট প্রাচ্যেই নয়, ইউরোপের কিছু অঞ্চলে, বিশেষত স্ক্যান্ডিনেভীয়, দানিউব, আয়ারল্যান্ড ইত্যাদি অঞ্চলেও মানুষ স্থিতিশীল ও শান্ত জীবনযাপনে অভ্যস্ত ছিল। তো এই ছিল আদিম মানুষের জীবনে কিভাবে কৃষিকাজের সূচনা ঘটলো, তার উপরে 10 এবং 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও। এছাড়া যে 2-1টি প্রশ্নের উত্তর এখনও আমি দিতে পারিনি, সেগুলির ভিডিও ক্লাস খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।